বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন নিরাপদ। মানবদেহে পরীক্ষা শেষে জানালো কর্তৃপক্ষ। দেশের সবশেষ 24 ঘন্টায় 50 জনের মৃত্যু। রিজেন্ট হাসপাতালের ভুল চিকিৎসার বলি স্কুল শিক্ষার্থী জান্নাতুল। এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। শাহেদের হাসপাতালের সব তথ্য দুদকে জমা। প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা কারাগারে, পাওয়া গেছে যথেষ্ট তথ্য প্রমাণ। শিগগিরই চার্জশিট জানালো ডিবি। বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, অধিকাংশ সড়কে হাঁটু জলে ব্যাহত যান চলাচল। উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি। এবং কাল বাংলাদেশ সহ সারা বিশ্বে একসঙ্গে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। বৃহৎ জনগোষ্ঠীর অনুভূতি মাথায় রেখেই সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। রিজেন্ট হাসপাতালের ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসার বলি হন 9ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। 2 বছর আগে এ ঘটনায় কিশোরীর বাবার করা মামলায় রিজেন্টের এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জান্নাতের পরিবারের। মার্জিয়া মুমুর রিপোর্ট। আমার ভুল ট্রিটমেন্ট গেছে চলে আমার মেয়ে ভুল ট্রিটমেন্ট করছে। 3 ভাই বোনের মধ্যে সবার বড় জান্নাতুল বাবাকে ভরসা দিত দুঃখ গোছানোর। স্বপ্ন ছিল স্থপতি হওয়ার, কিন্তু স্বপ্নবাজ কিশোরীটিকে অকালে প্রাণ হারাতে হয় রিজেন্ট হাসপাতালের ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায়। তারা ভুয়া ডাক্তার হিসাবে তারা নিয়োগ করে রাখে দিছে রিজেন্ট হাসপাতালে। আমরা তো জানি না যে হয়। আমি বললাম আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে, কয় সারদ দিতে। কি বললো না বললো তা জানি না, সারদ দিতে বললো যে এখানে আইসি নাই। এখন কোথায় যাইতে হবে? ঢাকা মেডিকেল। আমি বললো যে আবার শাহবাগে পড়তে, বললো যে না মোয়াখালী যেতে হবে। হাতের ছোট্ট একটি অপারেশনের জন্য 2017 সালের 14 ফেব্রুয়ারি মিরপুরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সনদবিহীন ডাক্তার ফারুক হোসেনের ভুল চিকিৎসায় মারা যায় জান্নাত। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আইসিইউর কথা বলে জান্নাতের লাশ নিয়ে হতভাগ্য বাবাকে ঘোরানো হয় রাজধানীর 3টি হাসপাতালে। বিচারের আশায় পল্লবী থানায় ভুয়া চিকিৎসক এমডি সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন বাবা শেখ, কিন্তু তাকে দেয়া হয় হুমকি। তদন্তে ভুল চিকিৎসায় জান্নাতের মৃত্যুর প্রমাণ পায় পুলিশ। শিক্ষার্থী কিশোরী ছোট একটা অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়। পরবর্তীতে নন রেজিস্টার্ড কিছু বাঙ্গাল লোকদেরকে দিয়ে সেই ভুল চিকিৎসা করতে গিয়ে, অপারেশন করতে গিয়ে সেই শিক্ষার্থীর করুণ মৃত্যু ঘটে। আমি যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছি অবশ্যই সত্যতা না পেয়ে তো দেয়নি। তার মুক্ত 4 জন আসামি ছিল, 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছি। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে আছে মামলাটি। বিচার প্রক্রিয়া শেষে শিগগিরই দোষীদের বিচার চায় ভুক্তভোগী পরিবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্রে পরিবর্তন করেছেন নিজের নাম ও বয়স। এর সঙ্গে জড়িত রয়েছেন ইসির কর্মকর্তারাও। তদন্তের মাধ্যমে তাদের বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে শাহেদের আইডি কার্ড বাতিল করেছে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ। প্রতারণা আর জালিয়াতি যেন তার আত্মপান্ত। নাম ছিল শাহেদ করিম, পরিবর্তন করে হয়ে যান মোহাম্মদ শাহেদ। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলছে, গত বছরের মে মাসে নিজের নাম এবং বয়স পরিবর্তন করার আবেদন করেন শাহেদ। দলিল হিসাবে জমা দেন জন্মসনদ আর ইংলিশ মিডিয়ামের সার্টিফিকেটের ফটোকপি। শুধু এ দুটি কাগজের উপর ভিত্তি করে নিয়মের বাইরে গিয়ে পরিবর্তন করে দেওয়া হয় শাহেদের আইডি কার্ড। এই জালিয়াতির সঙ্গে নির্বাচন কমিশনের জড়িত কর্মকর্তাদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শাহেদের ক্ষেত্রে যেটা হয়েছে, নির্বাচন কমিশনের হয়তো আমাদের এটা যদি ফিল্ড লেভেলের কর্মকর্তা কর্মচারীরা কাজটা করা হয়তো তাদের সাথে প্রতারণা করতে পারে। তবে এটা আমাদের নজর আসার সাথে সাথে যথাযথভাবে এটা ইনকোয়ারি চলছে এবং এটার সাথে যদি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অন্যায় যোগসাযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ সাপেক্ষে এনআইডি জালিয়াতির জন্য শাহেদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবে ইসি। এরই মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে শাহেদের পরিচয়পত্র। তার কি অন্যায় করার জন্য এই যে 2 নম্বরই কার্ডটা করলো, যে কোনো কারোর সম্পত্তি আত্মসাৎ অথবা নিজে কারোর সাথে প্রতারণা করা, তাহলে তার বিরুদ্ধে শুধু ওই বন্ধই করা না, তার বিরুদ্ধে তখন ওই
কোর্টে মামলা করা হয়। এদিকে শূন্য থাকা 5টি সংসদীয় আসনের কোনোটিতেই এই মুহূর্তে উপনির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানান কমিশন সচিব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2 দফায় 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে। দ্বিতীয়বারের মতো খারিজ হলো তার জামিন আবেদন। পুলিশ বলছে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সাবরিনা, যদিও আসামি পক্ষ বলছে অপরাধের সপক্ষে কিছুই বের করতে পারেননি তারা। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে ডাক্তার সাবরিনার রিমান্ড শেষে প্রতারণার অভিযোগের পর্যাপ্ত তথ্য প্রমাণ মেলায় শিগগিরই চার্জশিট দেওয়া যাবে। 5 দিনের রিমান্ড শেষে করোনার রিপোর্ট জালিয়াতির মামলার আসামি জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে বৃষ্টি ভেজা দুপুরে আনা হয় আদালতে। এদিন তাকে বিচারকের মুখোমুখি করা হয়নি, রাখা হয় সিএমএম কোর্টের গারদখানায়। আসামিকে কোর্টে না তুললেও তার পক্ষে সোমবারও জামিন চাওয়া হয়। আদালত তা নাকচ করে দেন, পাঠানো হয় কারাগারে। ইতিপূর্বে যারা গ্রেপ্তার হয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানেও এই সাবরিনার অপকর্মের কথা উঠে এসেছে। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আমরা আবার রিমান্ডের প্রার্থনা করব। আসামি পক্ষের আইনজীবীর দাবি, রিমান্ডে তেমন কিছুই পায়নি গোয়েন্দা পুলিশ। রিমান্ডে কোনো তথ্য উপাত্ত কোনো কিছুই পায়নি, তো সেই ক্ষেত্রে অ্যাজ অফ রাইট হিসেবে সে জামিন পেতে পারে। এটা জামিনযোগ্য ধারা, আর জামিনযোগ্য ধারায় জামিন পাওয়া আসামির অধিকার। জিজ্ঞাসাবাদে সাবরিনা ও আরিফ অপরাধ প্রমাণের মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সংশ্লিষ্টতা পেয়েছি এবং আমরা চার্জশিট দেওয়ার মতো যতটুকু উপাদান আমরা পেয়েছি, আমি মনে করি যে এটা তার অভিযুক্ত সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে। একই মামলায় জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হককেও জিজ্ঞাসাবাদ শেষে রোববার পাঠানো হয় কারাগারে। এর একদিন পর স্ত্রীকেও পাঠানো হলো। ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার অভিযোগে 23 জুন আরিফকে ও 12 জুলাই সাবরিনাকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সারাদিনই সরগরম ছিল দুদক প্রাঙ্গণ। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে রিজেন্টের সঙ্গে চুক্তির কপি তলব, N95 মাস্ক দুর্নীতি নিয়ে ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি, সবকিছু নিয়ে আজ ব্যস্ত ছিল দুদক। কয়েক দফা চিঠি পাঠালেও রিজেন্টের বিষয়ে চাওয়া সব তথ্য না পাওয়ায় রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যান দুদকের অনুসন্ধান দল। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চাওয়া নথিপত্র নিয়ে দুদকে হাজির হন অধিদপ্তরের 2 কর্মকর্তা। অনুমতি ব্যতীত আমি কোনো কথা বলতে পারছি না। আমরা যেগুলো কাগজপত্র চেয়েছেন আমরা জমা দিয়েছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি। এদিকে নিম্নমানের N95 মাস্ক ও সুরক্ষা সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগে ঔষধ প্রশাসনের 6 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুর্নীতি দমন কমিশন। নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এই জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সিএমএসডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়। নিজের অবস্থায় আমি এর সাথে কোনোভাবেই জড়িত না। স্বাস্থ্য খাতের এসব দুর্নীতির অনুসন্ধানে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে দুদক সচিব জানান, 3 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে প্রয়োজনে আরও সময় বাড়ানো হবে। কাগজপত্রের সংশ্লিষ্টতা যাচাই করে তলব করা হবে অন্যদেরও। পরিকল্পনা অনুযায়ী তার কাগজপত্র তিনি তলব করে আরো দরকার হলে আরো নিবেন। তার কাছে যদি মনে হয় আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিনি তলব করবেন। এছাড়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ 4 প্রতিষ্ঠানের নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু কাজে সমন্বয়হীনতা থাকলেও তা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে মন্ত্রণালয়ে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সাথে এক অনলাইন বৈঠকে তিনি বলেন, করোনার টিকা আবিষ্কার হলে সবার আগে বাংলাদেশ পাওয়ার চেষ্টা করছে। বেশ কিছুদিন ধরেই আলোচনায় স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা। নতুন নতুন জালিয়াতি ধরা পড়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নানা সংশ্লিষ্টতা। গতি আনতে তাই দীর্ঘদিন পর করোনার প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব, যেখানে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন কমিটির সদস্যরা। আমরা সমন্বয়হীনতা ভুগছি, এই সমন্বয়হীনতা ভোগার কারণে আমরা এই দেশের কথা বলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছি না। আমরা যদি দেখি যে কোনো একটা মেশিন খুব বেশি উচ্চ দামে কেনার
ব্যাপারে পদক্ষেপ নেওয়া আমরা খুব ব্যথিত হই। এখন যদি এটাতে বলা হয় যে আপনারা তো আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছেন, এটা হলে কিন্তু হবে না। অধিদপ্তরের মহাপরিচালক স্বীকার করছেন স্বাস্থ্য খাত এখন ইমেজ সংকটে। সচিব বলছেন দূর করা হবে সমন্বয়হীনতার জায়গাগুলো। আমরা চেষ্টা করছি যে ভ্যাকসিন যখনই আসবে বাংলাদেশ ডিপ্রাইভড হবে না। যে দেশগুলোর পার ক্যাপিটা ইনকাম $4,000 চেয়ে কম, সেই দেশগুলো ফ্রি পাবে। আমরা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ি। রিজেন্ট জিকেজি এই শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালগুলো, ক্লিনিকগুলো অরাজক পরিস্থিতি বিরাজমান দীর্ঘদিন যাবৎ। সমন্বয়হীনতাটা আমি রাখতে চাচ্ছি না বলেই কিন্তু আজকের এই সভাটি। দেশে এখনো 3 লাখের বেশি কিট মজুদ আছে জানিয়ে স্বাস্থ্য সচিব হঠাৎ করে দেশে নমুনা পরীক্ষা কমে যাওয়ার কারণ খতিয়ে দেখার তাগিদ দেন। কোনো কিছু নিউজ হইলে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। দিনে দুপুরে রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে গ্রাহকের 17 লাখ টাকা চুরি, জড়িত 4 জনের সংঘবদ্ধ চক্র, বলছে পুলিশ। কাল বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে জিলহজ মাসের নতুন চাঁদ স্পষ্ট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছেন জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণাকারীরা। চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, বিশ্বের সব মুসলিম দেশে একই দিনের রোজা শুরু বা ঈদ পালন নিয়ে বাংলাদেশে বছরের পর বছর যে বিতর্ক চলছে, এবার সুযোগ হয়েছে তার অবসান হওয়ার। মাহবুব রাকিবের রিপোর্ট। নাসা থেকে তথ্য নিয়ে প্রকাশিত চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট moonsighting.com বলছে, জুলাইয়ের 20 তারিখ বিশ্বের কোনো জায়গা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে না, তবে 21 জুলাই বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই তা স্পষ্ট দেখা যাবে। moonsighting.com বলছে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকের দেশগুলো চাঁদ দেখবে খালি চোখেই। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ সহ আশপাশের দেশ থেকেও স্পষ্ট চাঁদ দেখা যাবে। সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, 21শে জুলাই বাংলাদেশে যখন 280 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার 13 ডিগ্রি উত্তরে অর্থাৎ 293 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। অন্যান্য বছর যে চাঁদের অবস্থান থাকে, চাঁদের বয়স থাকে, সেই অনুযায়ী এবার সবচেয়ে বেশি আমাদের পক্ষে যে চাঁদ দেখার পক্ষে। আমাদের পূর্ব দিকে মানুষ ইন্দোনেশিয়াও দেখবে, কাজে বাংলাদেশ বা না দেখার কোনো কারণ নেই। তারা বলছেন, এর ফলে একই দিন রোজা শুরু ও ঈদ পালন নিয়ে দীর্ঘদিনের বিতণ্ডার অবসান হবে। এখন কেন আমরা সায়েন্সকে ব্যবহার করছি না? সমস্যা হলো এখানে যারা প্রচলিত পদ্ধতিতে একটা চলে আসছে, তাদের একটা ব্রেক থ্রু করা। যদি চাঁদ কোথাও উঠে গিয়ে থাকে, তার মানে দ্য মুন ইজ আপ দেয়ার, পৃথিবী একটা, চাঁদ একটা। ধর্মসচিব বলছেন, মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে কোরবানির তারিখ নির্ধারণ হবে। 21 তারিখে যে আমাদের সভাটি হবে, চাঁদ দেখা কমিটির সভা, সেদিন চাঁদ দেখা যাবে, এরকম আগাম কোনো বার্তা আমাদের কাছে নেই। হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্যানুযায়ী বিশ্বের 195টির মধ্যে 189টি দেশই এবছর একই তারিখে রোজা শুরু ও ঈদুল ফিতর পালন করেছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার ভ্যাকসিন নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। বিশ্বে প্রথম মানবদেহে ভ্যাকসিনের সফল প্রয়োগের পর এ ফল প্রকাশ করে তারা। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি এই ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ করা হলো। 1077 জনের ওপর চালানো পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। একই সঙ্গে শ্বেতকণিকা তৈরিতেও সহায়ক, যা করোনার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখে। তবে অক্সফোর্ড জানিয়েছে, করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন শতভাগ কার্যকর তা এখনই বলা যাচ্ছে না। আরও গবেষণা এবং প্রয়োগ করতে হবে। যদি সফল হয় তাহলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ শুরু করা যেতে পারে। এদিকে কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের 9 কোটি ডোজের আগাম প্রাপ্তি নিশ্চিত করেছে যুক্তরাজ্য। সবশেষ 24 ঘন্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা, আক্রান্ত শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। মারা গেছেন 50 জন। 10,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,459 জন। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন ফারুক ভুঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 135তম দিনে বাংলাদেশ আজও প্রাণ হারালেন আরও অর্ধশত মানুষ।
সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা শুরুতেই দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। বাংলাদেশে গত 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,362 জনের, যাতে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছেন 2,928 জন। এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 2,07,453 জন। আর 24 ঘন্টায় আরও 50 জনের মৃত্যুতে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,668 জন। গত 7 দিনের সংক্রমণের পরিস্থিতি সেটি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। সবচেয়ে কম আক্রান্ত যেদিন শনাক্ত হয়েছিল সেদিন ছিল 19শে জুলাই, 2,459 জন। আর সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত যেদিন হয় সেদিন হলো যে 15 জুলাই, 3,533 জন। সেদিন কিন্তু একই সঙ্গে শনাক্তের হারও বেশি ছিল, 25% বেশি। সাম্প্রতিক সময় আমরা যেটি দেখছি যে নমুনা পরীক্ষার যে হার সেটি কিন্তু পড়তির দিকে। গত 15 দিনের দিকে যদি তাকাই, কেবলমাত্র 2 দিন 15,000-এর বেশি মোট নমুনা পরীক্ষা করা হয়েছিল। গত 24 ঘন্টায় যে 50 জন মারা গিয়েছেন তাদের বয়স ভিত্তিক বিভাজনের দিকে একটু তাকাতে চাই। এককভাবে সবচেয়ে বেশি মারা গিয়েছেন 50 জনের মধ্যে 61 থেকে 70 বছরের মধ্যে 20 জন, একজন শিশু রয়েছেন 21 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরের মধ্যে রয়েছেন 11 জন, আর 51 থেকে 70 বছর মিলে 29 জন, এবং 71 থেকে 100 বছরের মধ্যে 7 জন রয়েছেন। বরাবরের মতো আজকেও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর যেটি বলেছে যে সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো এই ছিল আমাদের কাছে সবশেষ। জনপদের সময় আরও থাকছে। চাঁদপুরে শিক্ষামন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিজিটাল নিরাপত্তা আইনে 3 কলেজ শিক্ষক গ্রেফতার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানবদেহে যে ভ্যাকসিন পরীক্ষামূলক চালিয়েছিলেন তার ফল প্রকাশ হয়েছে এবং সেটি মানবদেহে নিরাপদ, এবং এ বিষয়ে জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, এবং সেটি প্রমাণ করেছে যে করোনা ভাইরাসের যে অ্যান্টিবডি সেল এবং পাশাপাশি হোয়াইট ব্লাড সেল যেটি বলে সেটি তৈরিতে সক্ষম হয়েছে, এবং এটি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তবে বিজ্ঞানীরা বলছেন এখনও কিন্তু অনেক দূর কিন্তু বাকি রয়েছে, এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীও তিনি বলছেন এটি কিন্তু নতুন একটি মাইলফলক হলো এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরে হয়তো আসতে পারে এই ভ্যাকসিন। পাশাপাশি আর একটি বিষয় জানিয়ে রাখা দরকার, ব্রিটিশ সরকার কিন্তু ইতিমধ্যেই 1 কোটি ভ্যাকসিন তারা অর্ডার করেছেন। তবে সংশ্লিষ্ট যারা বলছেন যে আগামী সেপ্টেম্বরে হয়তো ভ্যাকসিনটি হয়তো ব্যাপক হারে হয়তো ব্রিটেনবাসী পাবে। তবে আমরা আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের যে মুখ থেকে যে কথা শুনেছি সেটিতে হয়তো কিছুটা আশাহত হচ্ছে, কারণ আপনারা জানেন যে একটি ভ্যাকসিন পরীক্ষামূলক ট্রায়াল থেকে শুরু করে একদম ব্যাপক আকারে আসতে প্রায় 10 বছরও বেশি সময় লাগছে। তবে বিশ্বের যে অবস্থা, করোনা ভাইরাসের যে অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটে প্রায় 80টি গবেষণা দল কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কারে তারা কাজ করে যাচ্ছেন, এবং সবাই কিন্তু তাকিয়ে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের, কারণ এটি একটি বিশ্বের অন্যতম মানসম্মত গবেষণা হিসেবে বলে সবাই ধরে নিচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে প্রথম ধাপের যে ভ্যাকসিন এটি কিন্তু 1077 জন মানবদেহে এটি পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে, এবং দ্বিতীয় ধাপের যে ট্রায়াল চলছে সেটি কিন্তু আমেরিকা যুক্তরাজ্য এবং ব্রাজিলের 30,000 ভলান্টিয়ার স্বেচ্ছাসেবীর শরীরে তারা দ্বিতীয় ধাপের যে প্রয়োগ সেটি চলছে, এবং যদি দ্বিতীয় ধাপের তারা যদি সফল হয় এবং তৃতীয় যে ধাপ সেটি যুক্তরাজ্যের প্রায় 10,000 ব্যক্তি শরীরে তারা পরীক্ষামূলক প্রয়োগ করাবে। যদি 3টা ধাপ যদি অতিক্রম করা হয় এবং ইতিবাচক সাড়া যদি পাওয়া যায় তবে কিন্তু আমরা এই ভ্যাকসিনের আলোর মুখ দেখতে পারবো। এবং আপনারা এটিও জানেন যে ব্রিটিশ সরকার কিন্তু 2 ধাপে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে শুধুমাত্র এই ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে। এখন পুরো দেশবাসী যেভাবে তাকিয়ে আছে, ব্রিটেনবাসী সেভাবে তাকিয়ে আছে নতুন দিনের প্রত্যাশায়, ভ্যাকসিন আবিষ্কারের প্রত্যাশায়। এখন আমাদের সময় বলে দিবে কতটুকু সফল হচ্ছে এই মিশনে ব্রিটেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন বিষয়ে জানাতে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। অনুমোদন না নিয়ে কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর উত্তরায় আল আশরাফ হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাকালে এটি স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম কোনো অভিযান। বেশ কিছুদিন ধরেই এই হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগের তথ্য পেয়ে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে অভিযানে যান তারা। অভিযানে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্রই নেই।
অনুমোদনের জন্যও আবেদন করেননি তারা। এ অবস্থাতেই রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। এছাড়া হাসপাতালটিতে কেবিন আর সাধারণ শয্যার পাশাপাশি আছে অনুমোদনহীন আইসিইউ। নেই কোনো চিকিৎসক, হাসপাতাল পরিচালনা করছেন ওয়ার্ড বয় ও নার্সরা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান হাসপাতালের কর্মচারীরা। যেটা কিন্তু একটা ট্রান্সপোর্ট এজেন্সি, এখানে কিন্তু বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করে রাখা হয়েছে এবং একটা ট্রাকও পাশে আছে। এই ট্রাক দিয়ে মূলত সারা দেশে এখান থেকে ডিস্ট্রিবিউট হতো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন আমরা দেখি যে এখানে বিপুল পরিমাণ আপনার অবৈধ যে পলিথিন সেটা জব্দ করা হয়েছে। আনুমানিক বাজার মূল্য কিন্তু প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ টাকা। রাজশাহী অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা থেকে দিনে দুপুরে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি গেছে। পুলিশ বলছে ৪ জনের সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। পুলিশ জানায় দুপুরে নগরীর সাহেববাজার এলাকার বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল ফার্টিলাইজারের ম্যানেজার মাহফুজুর রহমান রিপন অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখায় আসেন। পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে চেক লিখছিলেন তিনি। এ সময় ৪ জনের একটি সংঘবদ্ধ চক্র তার পায়ের কাছে রাখা ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে টাকা জমা দিতে গিয়ে টাকার ব্যাগ খুঁজে না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের জানান। সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়টি উঠে আসে। সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ ও গ্রাহক মাহফুজুর রহমান রিপনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। সংঘবদ্ধ বোধহয় ৪ জন, ওনারা ঘোরাফেরা করতে করতে একজন দেখি যে সাইড করে একটু দাঁড়াইলো, আর তৃতীয় জন মানে চান্স নিয়ে শর্ট করে ব্যাগটা নিয়ে সরে পড়ছে। এইটুকু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। মানে অলরেডি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এটা নিয়ে তদন্ত করতেছে, তারা দেখতেছে। একটা প্রতিষ্ঠানের ম্যানেজার কিছু পে অর্ডার করার জন্য গিয়েছিলেন। তার স্টেটমেন্ট এবং তার অবস্থান ব্যর্থবোধক, এক এক সময় এক এক কথা বলছেন উনি। কিন্তু আমাদের কাছে আপনারা জানেন যে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ আছে, তাতে উনি ওনার দায় থেকে এড়াতে পারেন না। এক রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথ। দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পথচারীরা। দুর্বল ড্রেনেজ সিস্টেম ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বয়হীনতার কারণে এমন অবস্থা, অভিযোগ নাগরিকদের। সাগর জল উপচে পড়া বেলাভূমি নয় বন্যায় প্লাবিত রাজপথ। মাত্র এক রাতের বৃষ্টিতেই এমন দশা তিলোত্তমা নগরীর রাজপথগুলোর। বৃষ্টি জলে তলিয়ে গেছে কাউরান বাজার, তেজগাঁও, বিজয় সরণি সহ রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক। এমন জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, পথচারী ও যানবাহন চালকেরা। পানি লেগে আটতাই না, বৃষ্টি কমর বাড়ি যা মানে মাছের গাড়ি দিয়ে উল্টায় রাস্তার ভিতরে চলাফেরা কষ্ট হইতেছে, তো প্রচুর কষ্ট। বৃষ্টির কারণে তো জ্যাম আছেই, তার চেয়ে বড় কারণ হলো আপনার এই যে জলাবদ্ধতা। প্রতি বর্ষায় নগরীর এমন জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করেছেন তারা। একটু বৃষ্টি হইলেই সারা দেশে যেরকম ভয়াবহ বন্যা, এরকম গাড়ি থই থই পানিতে গাড়ি চলে, আমরা ওইভাবে চলাফেরা করি। কোনো তদারকি আমাদের নাই। এখন পানি জমছে, এটা আগে যদি পরিষ্কার করে কোনো নগরপিতা আছে বলে আমার মনে হয় না। গেল রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী ২-৩ দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। আগামী ২৩-২৪ তারিখ পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে, তবে কোথাও কম বেশি হবে আর কি, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে। আর দেশের ৪টা নদী বন্দরের জন্য আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়েছি। জলাবদ্ধতার কারণে এদিন সড়কগুলোতেও দেখা দেয় যানবাহনের জটলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে বন্যার পানিতে প্লাবিত হাটবাজার ও রাস্তাঘাট সহ নতুন নতুন এলাকা। অন্যদিকে বানের পানিতে ভাসছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার অন্তত 10টি গ্রাম। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের হারগিলা এলাকা, রাস্তা গড়িয়ে লোকালয়ে ঢুকছে পানি, দীর্ঘ হচ্ছে দুর্ভোগের চিত্র। পানি ঠেলে সড়কে চলছে ৩ চাকার ছোট যানবাহন। কোমর পানিতে তলিয়ে গেছে সরিষাবাড়ি বাস টার্মিনাল। বন্ধ রয়েছে সরিষাবাড়ি জামালপুর আঞ্চলিক সড়কের যান চলাচল। জেলার 7 উপজেলার 625টি গ্রাম এখনো পানির নিচে। রাস্তাঘাট ভেঙে বাড়িতে পানি, চলতে খুব কষ্ট, রান্না বান্না কষ্ট, আপনারা পোলা পানি খুব অস্থায়ীভাবে আছি। এখনো তীব্র স্রোতে প্লাবিত হচ্ছে জনপদ, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী গ্রাম সহ আশপাশের 6টি উপজেলার একই চিত্র। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 200 গ্রামের 2 লাখের বেশি মানুষ। আঙ্গুর আজ পর্যন্ত কিছু সাহায্য দেয় নাই সরকার থেকে, আমরা শসার জিনিসও পাই নাই। গরু বাছর নিয়ে কেমনে রয়েছে, বাড়িঘর থুইয়া এই যে কাবার দেয়া কুইলা তুইলা দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। বন্যার অত্যাচারে ভিটে ছাড়া অসংখ্য মানুষ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও সহ অন্তত 10 গ্রাম ভাসছে পানিতে। রাউতগাঁও পাইকারা সড়কের ছোট্ট একটু উঁচু জায়গায় রাখা হয়েছে বন্যা কবলিতদের কয়েকশো গবাদি পশু। দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকটও। নদী তো ভাঙে, পানিও ঘরের ভিতরে এক মাজা পানি। ছাগল, হাঁস, মুরগি এগুলো আমরা বাড়িতে রাখতে পারতেছি না। পুরো এলাকা ডুবে গেছে নদী বন্যার পানিতে। ভেলায় চড়ে বিশুদ্ধ পানির খোঁজে বের হয়েছেন অনেকে। গাইবান্ধায় বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। বাড়িঘরে পানি উঠে পড়ায় রান্না খাওয়া নিয়ে বিপাকে সদর উপজেলা সহ 3 উপজেলার চর ও দ্বীপচরের কয়েক হাজার মানুষ। সাবিত সারওয়ার, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। শিক্ষামন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে চাঁদপুরে 3 কলেজ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গতরাতে ফরক্কা কলেজ থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ফরক্কা কলেজের একটি কক্ষ ব্যবহার করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির নামে ভুয়া ফেসবুক আইডি খোলাসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন শিক্ষক, তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষক নোমান সিদ্দিকী ও ইসলামী ইতিহাসের শিক্ষক জাহাঙ্গীর হোসেন সহ আরও 3 জন। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত করোনার ভ্যাকসিন নিরাপদ, মানবদেহে পরীক্ষা শেষে জানালো কর্তৃপক্ষ। দেশে সবশেষ 24 ঘন্টায় 50 জনের মৃত্যু। রিজেন্ট হাসপাতালের ভুল চিকিৎসার বলি স্কুল শিক্ষার্থী জান্নাতুল, এমডি সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট। শাহেদের হাসপাতালের সব তথ্য দুদকে জমা। প্রতারণার মামলায় জেকেজি চেয়ারম্যান সাবরিনা কারাগারে, পাওয়া গেছে যথেষ্ট তথ্য প্রমাণ। শিগগিরই চার্জশিট জানালো ডিবি। বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, অধিকাংশ সড়কে হাঁটু জলে ব্যাহত যান চলাচল। উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি। এবং কাল বাংলাদেশ সহ সারা বিশ্বে একসঙ্গে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। বৃহৎ জনগোষ্ঠীর অনুভূতি মাথায় রেখে সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।